ওদের বলা হচ্ছে যে আপনারা স্কুলে যান, হ্যাঁ, স্কুলে যান, কিন্তু ভলেন্টারিলি, ভলেন্টারি। স্বেচ্ছায়। হ্যাঁ, স্বেচ্ছায় মানেটা কি, মানে মাইনে পাবে না। সবাই যে খুব স্বেচ্ছায় গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি দাও করেছে তা না, ওদের জোরও করা হয়েছে। তারা যদি আহ, স্পষ্ট করে বলে যে কাকে টাকা দিয়েছে, কেন টাকা দিয়েছে, 50-100 জন বললেই কিন্তু যা সাজা দেওয়ার তা দেওয়া যাবে। আবার বলছেন আমি জেলে যাব, জেলে যেতে পারি, জেলে যেতে পারি মানে। আমরা কোট আনকোট যদি টেন্টেড বলি, তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। তাদের বেতন বাবদ তারা যে টাকা নিয়েছে, তাদের বেতন বাবদ টাকা তো খুব দীর্ঘদিন তারা চাকরি করেছে, প্রায় 5 বছরের বেশি। তা বিশাল অঙ্কের টাকা হচ্ছে। এইটা কিভাবে দেওয়া যাবে, কি প্রসেসে তারা দেবে? তারা হতে যদি পারে, না দিতে পারেন সেক্ষেত্রে কি হবে? মানে আমার যদি তারা সেই যদি ক্ষমতা না না দিতে থাকে। পারেন, না দিতে পারেন, সেটা একটা প্রশ্ন থেকে গেল। সেটার প্রশ্ন থেকে গেল তার শাস্তি কি। এক তো চাকরি গেল, তারপরে বলা হচ্ছে টাকাটা ফেরত দাও। আবার তারা যে টাকা দিয়েছিলেন কোনো কালীঘাটের দাদু বউকে বা কাউকে, সে টাকাও ফেরত পাবেন না। তো এটা একটা হইচই ব্যাপার। মানে এই প্রশ্নটা আমি তুলেছিলাম যে মুখ্যমন্ত্রী জানতেন কিনা। তো কুনাল ঘোষের বক্তব্য যদি আমরা মেনে নিই, তবে বলা হচ্ছে যে উনি জানতেন এবং সকলেই জানতেন যে বিরাট নেটওয়ার্কে টাকা তোলা হচ্ছে। কত বোধ 1600 না 1700 শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, যাদেরকে এসএসসি রেকমেন্ডই করেনি। হুম। তার মানে এই ক্যাটেগরিটি এসএসসি রেকমেন্ড না করলে তো আহ, তৎক্ষণাৎ অবৈধ হলো। তবে আমরা যেই টিচাররা রয়েছে 25,700 না কত, তাদের মধ্যে টুক করে দুটো স্ন্যাপ টেস্ট যদি নিয়ে নেওয়া হয়, দুটো পরপর বা তিনটে স্ন্যাপ টেস্ট নিলেই ক্লিয়ার হয়ে যাবে। আজকেও বলেছেন মুখ্যমন্ত্রী, ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে অযোগ্য প্রার্থী বলে যাদের বলা হয়েছে, যারা টেন্টেড, সে বোধহয় অযোগ্য বলতে সেটাই বলে দিয়েছে, তাদের ব্যাপারটাও তিনি দেখবেন যে তাদের সত্যি তারা কতটা অন্যায় করেছে, চাকরি পেয়েছে কিনা, বিষয়টা তিনি দেখবেন। অল্প শিক্ষিত থেকে আরম্ভ করে উচ্চ শিক্ষিত সবাই কিন্তু ভীষণ ক্ষিপ্ত, ভীষণ ভয়ানক। মানে এত রাগ আমি অনেক বছরে দেখিনি। আমি এমার্জেন্সি যখন শেষের দিকে রাগ দেখেছি, কিন্তু অত রাগ ছিল না। যারা রাস্তায় বেরিয়ে এসেছিল 14ই আগস্টের রাতে, হুম, হ্যাঁ, অভূতপূর্ব একটা দৃশ্য। হ্যাঁ, আমি অভূতপূর্ব টিএমসির সত্যি। এমপি, হ্যাঁ, আমি টিএমসির এমপি হয়েও না বেরিয়ে পারলাম না। আমি হুম, অফকোর্স বাইরে বা পাবলিসিটি দিইনি এসব। এরপরে তো রেশন সিস্টেম নিয়ে ওই যখন কেলেঙ্কারি গুলো বেরোবে, তারপর যদি আবার ওই প্রাইমারি স্কুল টিচারদের ব্যাপারটা ধরে, হ্যাঁ, সেটাও হ্যাঁ, আছে। তবে হ্যাঁ সেটাও আছে। এই কমপ্লিকেশন বেড়েই যাচ্ছে, খালি বেড়ে যাচ্ছে। মানে মোদ্দা কথা হলো, গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা ধরে আমি দেখলাম চোখের সামনে কয়েক বছর পরে বকে যেতে, মানে আমাদের ভাষায় বকে যেতে, ওদের ভাষায় ম্যাচিউরিটি অর্জন করা। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না। আর ওই 2 মাসও পুষিয়ে দেবো, এটা মনে রাখবেন। আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন, তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি। তো আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনার পরে আমরা এই বাঙালি সমাজের বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে নিয়ে এর মধ্যেই অনুষ্ঠান করেছি। আজকেও আমাদের এই পর্বে রয়েছেন একজন অত্যন্ত বিশিষ্ট মানুষ, যাকে আমরা আমাদের সাংবাদিক জীবনে দাপুটে আইএএস অফিসার হিসেবে দেখেছি, রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে সচিব পর্যায়ের অফিসার ছিলেন, এবং তার পরবর্তীকালে তিনি প্রসার ভারতীর সিইও ছিলেন, এবং তারপরে তিনি রাজনীতিতে আসেন এবং রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি তার তীক্ষ্ণ বক্তব্যে
আমাদের মুগ্ধ করতেন প্রতিনিয়ত। পরবর্তীকালে আরজিকর কাণ্ডের পরে তিনি তার নৈতিকতার দিক থেকে তিনি পদত্যাগ করেন দল থেকে এবং সাংসদ পদ থেকে। আহ, আহ, জহরবাবু, জহর সরকার, আপনারা সবাই চেনেন জহরদাকে। জহরদা, আপনাকে এই অনুষ্ঠানে দর্শকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে যে রায় হয়েছে তারপরে রাজ্যে তো একটা শোরগোল চলছে এবং একটা শিক্ষাতে একটা বিপর্যয় তৈরি হয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমরা যখন এই অনুষ্ঠানটা করছি আজকে সন্ধেবেলায়, তার কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি একটি বক্তব্য রেখেছেন এবং তিনি সেখানে অনেকগুলো কথা বলেছেন, যার মধ্যে যোগ্যদের চাকরি তিনি নিশ্চিত করার কথা বলেছেন। তো সমস্ত বিষয়টি নিয়ে আপনার বিশ্লেষণ, তার বক্তব্য এবং তার প্রেক্ষিত নিয়ে যদি একটু আপনি আমাদের দর্শকদের একটুখানি আলোকিত করেন। না, আজকে উনি যা বলেছেন নেতাজি ইন্ডোরে আমি দেখছিলাম, কিছু শুনছিলাম। পরবর্তীকালে দেখলাম একটা 10 দফা বা 12 দফা একটা কাগজ বেরিয়েছে সব জায়গাতেই, তার মানে ওরাই ছড়িয়েছে আর কি। কিন্তু সেখানে আহ, যা বলছে তার মধ্যে স্পষ্টতা নেই। বলছেন যে আমি আহ, যোগ্য শিক্ষকদের পাশে আছি, তো ভালো কথা, কিন্তু যোগ্য শিক্ষকদের যদি চিহ্নিত না করতে পারে তবে যোগ্য অযোগ্যর মধ্যে তো তফাৎ করা যাচ্ছে না। এখন এই চিহ্নিত করা নিয়েই কিন্তু এত বছর ধরে মামলাটা চলছে। যে এক পক্ষ বলছে যে চিহ্নিত করা যায়, আর এক পক্ষ বলছে না, চিহ্নিত যাতে না করা যায় তার জন্য ওএমআর শিট গুলো নষ্ট করে দেওয়া হয়েছে, ওএমআর এর মিরর কপি রাখা হয়নি, অতএব চিহ্নিত করা খুব মুশকিল। এখন ওনাকে, ওনার সাথে যারা কথা বলেছে তাদের মধ্যেও দেখলাম যে আহ, কোনো স্পষ্টতা নেই। ওদের বলা হচ্ছে যে আপনারা স্কুলে যান, স্কুলে যান, কিন্তু ভলেন্টারিলি, স্বেচ্ছায়। হ্যাঁ, স্বেচ্ছায় মানেটা কি, মানে মাইনে পাবে না নাকি, সেটাও তো স্পষ্ট হচ্ছে না। নাকি রাজ্য সরকার থেকে কোনো ভর্তুকি দেবে, যেটা এখনো বলেনি। স্বেচ্ছায় তো কেউ, বিনা পয়সায় তো কেউ যায় না। আর তাদের সরাসরি বরখাস্ত করা হয়েছে কিনা, প্রত্যেকজনে অর্ডার পেয়েছে কিনা, এ তো একটা অর্ডারে হয় না। অ্যাপয়েন্টমেন্ট যেরকম মানুষ ভিত্তিক, ডিসমিসলও কিন্তু মানুষ ভিত্তিক ডিসমিসল অর্ডার ইস্যু করতে হবে তাদের। জিনিসটা আরো জট পাকিয়ে গেল। আমি এটাই ভেবেছিলাম যে এটাই হবে, যে বলতে গেলে, আর উনি যেটা করেছেন যে পালের হাওয়াটা নিজের দিকে টানার চেষ্টা করেছেন। এক কথায়, যে হাওয়াটা তার বিপরীতে যাওয়ার আগে হাওয়াটাকে ধরে নিয়ে পালটাকে ঘোরাবার চেষ্টা করেছেন, আমি যা বুঝলাম। কিন্তু তাতে কি পাল ঘুরবে? মানে ছাত্ররা, মানে যারা শিক্ষক, তারা কি কনভিন্স হচ্ছে? আর সাধারণ মানুষকে এতে সন্তুষ্ট হবে? কারণ বিচার যদি না করে আমরা বার না করতে পারি যে কারা অসৎ বা কারা অযোগ্য, অসৎ কথাটা আমি বলতে চাই না, কারণ অযোগ্য বলবো, যোগ্যতা ছাড়া তারা চাকরি পেয়েছে টাকা দিয়ে। এই টাকাটা কিন্তু, হ্যাঁ, টেন্টেড কথাটা, মানে হ্যাঁ, কলঙ্কিত কথাটা ব্যবহার হয়েছে। কলঙ্কিত। এখন কলঙ্কিত কথাটাও আমার খুব দুঃখ লাগে, কেন আহ, সবাই যে আহ, খুব স্বেচ্ছায় গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে চাকরি দাও করেছে তা না, ওদের জোরও করা হয়েছে। যে এত টাকা না দিলে চাকরি দিতে পারবো না, চাকরি দেবো না। তো সেরকম করে তাদের মধ্যে অনেকে সোনা গয়না বেচে তারা টাকা দিয়েছে। তাদেরটাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না একসাথে। হম তারা যদি আহ স্পষ্ট করে বলে যে কাকে টাকা দিয়েছে, কেন টাকা দিয়েছে, 50-100 জন বললেই কিন্তু যা সাজা দেওয়ার তা দেওয়া যাবে। যাদের সাজা দেওয়া উচিত তাদের দেওয়া যাবে, কারণ একটা বৃহৎ একটা নেটওয়ার্ক হয়ে গিয়েছিল না। এখন জিনিসটা স্পষ্ট হচ্ছে না যে উনি কি বলতে চাইছেন। উনি কি বলছেন যে কালকের থেকে ওরা স্কুলে যাক বিনা বেতনে, আমরা দেখে নেব? আবার বলছেন আমি জেলে যাব, জেলে যেতে পারি, জেলে যেতে পারি মানে সুপ্রিম কোর্টের অবমাননা করা আর কি। তাছাড়া তো ওনাকে জেলে পাঠানো যাবে না।
বা পাঠানো উচিত নয়। অতএব সুপ্রিম কোর্টের অবমাননা করবে কি করে? এখন রিভিউ পিটিশনটা দেবে কখন? একটা উপায় হলো রিভিউ পিটিশনটা যদি তাড়াতাড়ি দিয়ে দেয়, আর রিভিউ পিটিশনটা যতক্ষণ বিচার হচ্ছে ততক্ষণ এটা স্থগিত আদেশ জোগাড় করতে পারে, তবে জিনিসটা আইনসঙ্গত হল। কিন্তু তারপরে তো আবার ওখানে স্থগিত আদেশ কথা, দরকার। একটা স্থগিত আদেশ দরকার, কারণ আবার এদিকে কথা হচ্ছে যে যে এই রিভিউ পিটিশন যে চিফ জাস্টিস দিয়েছেন, জাস্টিস খান্না, তার কাছে দেবেন না, তার পরের লোকের কাছে দেবেন। তিনি কারণ তিনি বোধহয় মে মাসে রিটায়ার করবেন। তার উপরে 14 তারিখ রিটায়ার করবেন, তারপরে দেবেন। তা এখন তো আমাদের 1 মাসের উপর দেরি আছে। 1 মাসের উপর দেরি আছে। 1 মাসের উপর দেরির মধ্যে এখন যদি টিচাররা যায় মানে গরমের ছুটির আগে, আর গরমের ছুটির মধ্যেও তো তাদের একটা না গেলেও তাদের তাদের এতে মাইনে দিতে হবে না, তাদের তো স্যালারি দিতে হবে। হ্যাঁ, তো এই পুরো জিনিসটা জট পাকিয়ে গেছে, জট পাকিয়ে গেছে। যদি স্যালারি উনি দেন অ্যাজ স্যালারি, তবে এজি অবজেকশন দিতে পারে, এজি অ্যাকাউন্টেন্ট জেনারেল অবজেকশন দিতে পারে যে আপনি কি করে স্যালারি দিচ্ছেন। আর তিনি যদি এদেরকে ইমিডিয়েটলি যাদেরকে ডিসমিসাল করার কথা, মানে প্রায় 26,000 ডিসমিসাল করে, তো একটা বিশাল হইচই লেগে যাবে। আর তিনি যদি না করেন তবে কোর্ট অন্য দৃষ্টি নিতে পারে। দেখা যাক জিনিসটা কোথায় গড়ায়। আপনার প্রশাসনিক অভিজ্ঞতা থেকে, আপনার বিশাল প্রশাসনিক একটা জিনিস একটু বোঝার জন্য আপনার কাছে আসবো, সেটা হচ্ছে যে এই যে যাদের আমরা কোট আনকোট যদি টেন্টেড বলি, তাদের টাকা ফেরত দিতে বলা হয়েছে। তাদের বেতন বাবদ তারা যে টাকা নিয়েছে, তাদের বেতন বাবদ টাকা তো খুব দীর্ঘদিন তারা চাকরি করেছে, প্রায় 5 বছরের বেশি। তো বিশাল অঙ্কের টাকা হচ্ছে। এইটা কিভাবে দেওয়া যাবে, কি প্রসেসে তারা দেবে, এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। এটা কি প্রশাসনিক ভাবে কিভাবে এটাকে হ্যান্ডেল করা হবে? না, সেটা অর্ডার ইস্যু করলে তাদেরকে, তাদের জন্য একটা হেড খোলা যাবে, হেড অফ অ্যাকাউন্ট বলি আমরা। হেড অফ অ্যাকাউন্ট খুলে তারা যে কোনো ট্রেজারিতে গিয়ে চালান দিয়ে টাকাটা জমা তারা দিতে যদি পারে। না দিতে পারেন সেক্ষেত্রে কি হবে? মানে আমার যদি তারা সে যদি ক্ষমতা না না দিতে থাকে। পারেন, না দিতে পারেন, সেটা একটা প্রশ্ন থেকে গেল। সেটার প্রশ্ন থেকে গেল তার শাস্তি কি? এক তো চাকরি গেল, তারপরে বলা হচ্ছে টাকাটা ফেরত দাও। আবার তারা যে টাকা দিয়েছিলেন কোনো কোনো কালীঘাটের দাদু বউকে বা কাউকে, সে টাকাও ফেরত পাবেন না। তো এটা একটা হইচই ব্যাপার, তিন এবং দিকে যে মার কোটি খাচ্ছেন। কোটি টাকা উদ্ধার হয়েছে, আমরা যে পাহাড় প্রমাণ টাকা দেখেছি, হ্যাঁ, সেই টাকা তো এখান থেকেই এসছে বলে মনে করা এখান হচ্ছে। থেকে গেছে, এখান এখান থেকে থেকেই গেছে। গেছে। হ্যাঁ, তার মানে তারা একবার টাকা দিয়েছেন, সেই টাকা ওখানে গেছে, আবার তারা হুম, টাকা দিয়ে সেই এটা দেবেন। হুম। এটাও একটা তাদের অদ্ভুত পরিস্থিতি। অদ্ভুত অদ্ভুত, এটা জিনিসটাই পুরো গোলমেলে আরো মানে প্যাচ আরেকটি বেড়ে। পক্ষের কথা এখানে আসবো, যে 22 লক্ষ পরীক্ষার্থী, তারা ওই সময় চাকরি প্রার্থী, তারা পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে অনেকেই তারা দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সময় আন্দোলন করেছেন, রাস্তায় বসে আছেন। এখন তাদেরও একটা সংকট, এবং তারাই মামলাটা নিয়ে গেছেন, তারাই মামলাটা, তাদের হয়ে আইনজীবীরা লড়েছেন। যে আহ, এখন যদি এই এই প্রার্থী, যে সমস্ত যাদের অর্ডার হয়েছে, সেই প্যানেল যদি বাতিল না হয়, বা তাদের যদি রেখে দেওয়া হয় নানাভাবে, তাহলে তো যাদের যারা চাকরি পেলেন না, তাদের প্রতি সুবিচার করা হচ্ছে না। হ্যাঁ, সেটাও আর একটা দিক আছে, সেটাও আর একটা দিক আছে। এটা 2012-তে যখন, সরি 2022-এ যখন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বা তার কোন পরিচিতার বাড়িতে এত টাকা পাওয়া গেল, ঘটনাটা বাজারে বেরোলো, আমার কাছে তো আমি হতভম্ব হয়ে গেছিলাম, কারণ এদেরকে বেতকার ব্যাপারটা কেউ জানে না। কিন্তু আবার শুনলাম কুণাল ঘোষ নাকি 2 দিন আগে কোন একটা স্টেটমেন্ট করে বলেছেন যে আহ, না, এটা আমরা সবাই জানতাম। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। এই প্রশ্নটা আমি তুলেছিলাম যে মুখ্যমন্ত্রী জানতেন কিনা। তো
তো কুনাল ঘোষের বক্তব্য যদি আমরা মেনে নিই, তবে বলা হচ্ছে যে উনি জানতেন এবং সকলেই জানতেন যে বিরাট নেটওয়ার্কে টাকা তোলা হচ্ছে। তো তাই যদি হয়ে থাকে, আমি না জেনে, অতখানি না জেনে, শুধু ওই টাকার পাহাড় আর এই কেলেঙ্কারি দেখেই তখনই বলেছিলাম যে এটাকে একটা শক্ত হাতে নিয়ে নিন, এটাকে নিয়ে একবার একটা কিছু সলিড কিছু করুক, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নিন। আহ, শুনলো না, বরং বলা হলো যে আমাকে এটা নাকি। কাকে বলেছিলেন আপনি, মুখ্যমন্ত্রীকে? এটা তো কাকে? 2022-এ সবাই জানে। আমি একটা কি টিভি চ্যানেল ওই আমায় ধরেছিল, আমি তখন যেভাবে বলার বলে দিয়েছিলাম 2012টা, সেই নিয়ে প্রায় মাস তিনেক চলেছিল। এক বয়োজ্যেষ্ঠ এমপি তিনি বললেন ওকে এক্ষুনি বার করে দাও, ইত্যাদি ইত্যাদি, অনেক রকম গন্ডগোল হয়েছিল। তা আমার বক্তব্যটা যেটা ছিল, কিন্তু সেটা আহ, কানে গেছে, কিন্তু খুব কানে, এত বড় একটা ঝড় উঠলে তো কানে যাবেই। আরো দু চারজন বলেছিল যে ওনাকে এক্ষুনি বার করে দাও পার্টি থেকে। আমার তখন মৃদুভাবে বলার ইচ্ছা ছিল যে আমি তো পার্টিতে পার্টির সদস্য নই, আপনারা আমাকে ইনভাইটি হিসেবে ডেকেছেন, আমি বাইরে থেকে এসেছি। যাই হোক, এমপিশিপ থেকে বার করতে বলেছিলেন, যে যিনি আমাকে এমপি হতে বলেছিলেন তিনি যে মুহূর্তে বলবেন বা তিনি ইন্ডিকেট করলেই আমি সঙ্গে সঙ্গে পকেটে রেজিগনেশন লেটার দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার কোনো অসুবিধা নেই। না, কিন্তু বক্তব্যটা হলো 2022-এর এটা নাটকীয় ঘটনা বাদ দিয়ে যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছিলাম যে এই ম্যাটারটা এত সিরিয়াস। আমি বলেছিলাম কিছু পচাগলা লোক, কথাটা বোধহয় ব্যবহার করেছিলাম, তখন যদি স্টেপস নিত তবে কিন্তু এতখানি দুরবস্থা হতো না। তখনও নেওয়া যেত স্টেপস। হুম। তো তো এখন জিনিসটা অনেকখানি, কিন্তু এখনো নেওয়া যায়, মানে আমার মতে। আহ, ধরুন কত বোধহয় 1600 না 1700 শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যাদেরকে এসএসসি রেকমেন্ডই করে। হুম। তার মানে এই ক্যাটেগরিটি এসএসসি রেকমেন্ড না করলে তো আহ, তৎক্ষণাৎ অবৈধ হলো। হ্যাঁ, তো এখান থেকে যদি 1600-1700-কে বাদ দিয়ে তাদের ব্যাপারটা পরে হবে, বা এরাই এরাই কলঙ্কিত কিনা, সেই জিনিসটা তো খুঁজে বার করতে হবে। এমনও হতে পারে এদের কলঙ্কিত মধ্যে গোলমেট। সংখ্যা প্রায় 6,000, আমি সিবিআই এর যে হ্যাঁ, রিপোর্ট বাইরে। হ্যাঁ, এখন এই ছ হ্যাঁ। হাজার কথা কি হচ্ছে, তা প্রথমে যদি 1600-1700 দিয়ে শুরু করা হয়, তবে তো কারো কিছু বলার নেই না, তাদের তো প্যানেলে নাম ছিল না। আর তাদের টাকা ফেরত দিতে হবে কিনা, এই করতে হবে কিনা, সেটা অন্য ব্যাপার, কিন্তু একটা তো ডাইরেক্ট প্রুফ পাওয়া গেল। তা একটা গভর্নমেন্ট তো একটা জায়গায় তার সিনসিয়ারিটি দেখাবে, তার যে আমি চেষ্টা করছি জিনিসটাকে নর্মালিটিতে আনতে, সেটা তো হলো না। হলো না আমরা মানে কোন। পরবর্তীকালে দেখেছি যে, হ্যাঁ, আপনি যেটা বললেন যে এটা তখন সামাল দেওয়া যেত, একটা সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল, সেটা হচ্ছে অতিরিক্ত পথ তৈরি করে, যেটা পরবর্তীকালে যেটা নিয়ে বিতর্ক হয় এবং আদালতে মামলা হয়, এবং এখনো সুপ্রিম কোর্টে আগামীকাল সেটার শুনানি আছে। তো সেই বিষয়টা দিয়ে তো এটাকে চেষ্টা করা হয়েছিল যে সামাল দেওয়ার। তো এছাড়া আর কোনো পথ কি তখন ছিল আপনার মতে? না, উপায় সবসময় ছিল। আমরা যখন চাকরিতে ঢুকলাম, তখন কংগ্রেস সরকার তাদের এইতে ছিল, তারা রাজত্ব করত। আমি তো ইন্দিরা গান্ধীর সময় ঢুকেছি, আজকে না, হ্যাঁ, অনেক হ্যাঁ। বছর আগে, এমার্জেন্সি সময়। তখন যখন ইলেকশন এগোলো, আহ, এখানকার রাজ্যের, তখন ফেডারেশন বলতো ওরা, ফেডারেশনের চাপে সিদ্ধার্থ শঙ্কর রায় 17,000 লোককে চাকরি দিয়েছিল। হুম। হুম। এটা ইতিহাসের পাতায় রয়ে গেছে, 17,000। এই 17,000 পিএসসি মিএসসি কিচ্ছু করেননি। মিনিমাম যোগ্যতা দেখেছে, এটা পাস করেছে কিনা, ক্লাস 10 পাস কিনা, ক্লাস 12 পাস করেছে কিনা করে 17,000টা দিয়ে দিয়েছে। সেই 17,000 নিয়ে বামফ্রন্ট যখন এলো, তারা অনেক মামলা টামলাও করেছিল এই 17,000কে বার করার জন্য, কারণ এরা হলো চিহ্নিত কংগ্রেসের ফেডারেশনের কর্মী। আচ্ছা। আমরা প্রথম 10 বছর ধরে এই একটাই কথা শুনতাম, এই, আপনার আহ, এই, কি বলে, এমপ্লয়ীদের থেকে, স্যার এটা বলবেন না ওনাকে, ওনার কাজ হবে না, ও তো 17,000, ও তো 17,000। হুম। এই 17,000 যারা বয়োজ্যেষ্ঠ বা যারা
বুড়ো সাংবাদিক আছে তাদের জিজ্ঞেস করলে 17,000 গল্পটা বেরিয়ে আসবে। আমি এই জন্যই বলছি যে 17,000কে বেআইনি ভাবে নিয়োগ করে কিন্তু বেরিয়ে গেল। সেই 17,000 চাকরিও করলো, রিটায়ার করলো, যোগ্যতা থাক না থাক। অতএব রাজ্য সরকার এদিক ওদিক ক্ষমতা অনেকখানি আছে, অনেকখানি আছে। অফকোর্স 1975 যা করতে পেরেছিল সেটা 2025 করতে পারবে কিনা, কারণ আইনের চাপ বেড়েছে, আপনার ট্রান্সপারেন্সি বেড়েছে, স্বচ্ছতা বেড়েছে, নতুন নতুন কোর্টের ডাইরেকশনস বেরিয়েছে, ইউপিএসসি পিএসসি নিয়ে অনেক রকমের অর্ডার বেরিয়েছে, স্পেশাল ক্যাটেগরি করতে পারবে কিনা এগুলো কথা আছে না। এই যখন ডাক্তারদের অ্যাজিটেশন হলো জ্যোতিবাবুর সময়, তখনও কিন্তু সিপিএম আমলে একটা ক্যাটেগরি অ্যাডহক ডাক্তার বলে ঢুকিয়ে দাও। অ্যাডহক মানে আপাতত, টেম্পোরারি ডাক্তার বলে ঢুকে দেওয়া হলো। তার তো দিব্যি রয়েছে, দিব্যি রয়েছে। অতএব আমি এরকম কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করছি না। আমি বলছি যে সরকারের হাতে অনেক রকম উপায় আছে এসব করার, আর বার করার উপায় তো অনেক রকমের আছে। দেখুন, বার করতে চাইলে যদি তর্কের খাতিরে দেখায় বলা হয় যে যারা টেন্টেড তারা অযোগ্য, মানে তারা যোগ্যতার এতে পাশ করেনি বা করতে পারতো না, এটা তর্ক হিসেবে যদি নেওয়া যায়, তবে আমরা যেই টিচাররা রয়েছে 25,700 না কত, তাদের মধ্যে টুক করে দুটো স্ন্যাপ টেস্ট যদি নিয়ে নেওয়া হয়, দুটো পরপর বা 3টে স্ন্যাপ টেস্ট নিলেই ক্লিয়ার হয়ে যাবে যে কে কি জানে, তাই না? এই স্ন্যাপ তাদের টেস্টের জ্ঞানের কোনো পরিধি। ঠিক। আগানের পরে দিন জানা যাবে। হুম। এখন স্ন্যাপ টেস্টের কতক্ষণে বৈধতা আছে সেটার একটা ব্যাপার আছে, কিন্তু শিক্ষা দপ্তর যদি চায়, শিক্ষা দপ্তর তখন আইন দপ্তরের সাথে কথা বলে একটা পদ্ধতি বার করতে পারে, বার করতে পারে। কারণ সিচুয়েশন ইজ এক্সট্রাঅর্ডিনারি, দেয়ারফর আপনার রেমেডিজ উইল অলসো হ্যাভ টু বি এক্সট্রাঅর্ডিনারি। যে আমরা এইভাবে বার করলাম যে এদের মধ্যে সেই যোগ্যতা দেখছি না, আমরা দেখছি না। তারপরে দেখা যাবে সে কোন রোল নাম্বারে ছিল, তার রোল নাম্বার ট্যাম্পার হয়েছিল কিনা, তার মার্কশিট ট্যাম্পার, এগুলো তখন দেখা যেতে পারে। আমি এটা জাস্ট আইডিয়া হিসেবে বললাম। ভালো এটা আইডিয়া, তো কিন্তু এর মধ্যে একটা আমরা দেখেছি, সেটা আজকেও বলেছেন মুখ্যমন্ত্রী, ইনফ্যাক্ট সেটা হচ্ছে যে অযোগ্য প্রার্থী বলে যাদের বলা হয়েছে, যারা টেন্টেড, সে বোধহয় অযোগ্য বলতে সেটাই বলে দিয়েছে, তাদের ব্যাপারটাও তিনি দেখবেন যে তাদের সত্যি তারা কতটা অন্যায় করেছে, চাকরি পেয়েছে কিনা, সেটা তিনি দেখবেন। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। এবং আগেও দেখা গেছে তিনি এদেরও চাকরি যে থাকে যাতে, তার জন্য তিনি চেষ্টা করছেন, এবং তিনি বলেছেন তিনি কারোর চাকরি খেতে চান না। তো যদি অযোগ্যদের চাকরি থেকে যায়, তাহলে তো আবার সেই প্রশ্ন চলে আসবে, যারা চাকরি পেল না, সেই 22 লক্ষ যারা, তাদের কি হবে? তারা তো সেই এখনো রাস্তায় বসে রয়েছে, তারা মামলা তো করছেন, এখন তারা। এদের জন্য যাদেরকে তিনি আইনের বাইরে অ্যাকোমোডেট করতে চান, তাদের জন্য স্পেশাল পোস্ট তৈরি করতে হবে। তার মানে পিএসসি পোস্ট তারা আঁকড়ে ধরে থাকতে পারে না। হ্যাঁ, তো স্পেশাল পোস্ট তৈরি করতে হবে। এরা হবে এই জমানার 17,000, আচ্ছা। তাই না? এই জমানার 17,000 হবে। আর 17,000-এর সাথে যেটা আরেকটা জিনিস জড়িয়ে আছে, সেটা 17,000টা কিন্তু হয় একটি জামানা চলে যাওয়া ঠিক আগ মুহূর্তে, তার একটা অভিশাপ আছে। আচ্ছা। আমি দেখেছি, তখন তো অনেক বছর চাকরি করলাম। আপনি অতএব খুবই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন এই কথাটা। আমি যেহেতু আপনি দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার আপনি নিরিখে অনেক কথা বললেন, আমি একটু আপনার রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকেও ব্যাপারটাকে দেখতে চাইছি, যে এই ঘটনার রাজনৈতিক অভিঘাত আপনার কাছে কি রকম মনে হচ্ছে? আপনি আরজি করের ক্ষেত্রে একটা খুব বড় রাজনৈতিক অভিঘাতের সাক্ষী হয়েছেন নিজেই, আপনি সেখান থেকে পদত্যাগ করেছেন, সংসদ থেকে, দল থেকে বেরিয়ে এসেছেন। তো এই ঘটনার রাজনৈতিক অভিঘাত কি হবে? না, রাজনৈতিক মানে জিনিসটা এমন দাঁড়িয়েছে এখন, এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়েছে,
আর আমার এই সোশ্যাল মিডিয়াতে আমার প্রচন্ড বেশি ইন্টারাকশন হয়, তাতে লোকে ভালো বাজে গালাগাল কুৎসিত কথাও বলেন। তার থেকে একটা আইডিয়া হয়, তার থেকে একটা আইডিয়া হয় যে মানুষ কি মনে করছে। কিছু দুষ্ট প্রকৃতির লোক ঢুকে গিয়ে অনেক রকম যেটা বলে ইট পাটকেল মারা, সেগুলোকে বাদ দিলে, কারণ ওগুলো আমরা সামনে বড় হয়েছি, বাদ দিলে একটা আইডিয়া পাওয়া যায়। আর আমার আইডিয়া যেটা দাঁড়াচ্ছে, যেটা যেটা আরজি করের সময় আমি একই কথা বলেছিলাম, যে শহরাঞ্চলের, মফস্বলের, শহরতলির শিক্ষিত বাঙালি কিন্তু ভীষণ রেগে আছে এই সরকারের ওপর, ভীষণ রেগে আছে। যেটা নারদা সারদা নিয়ে শুরু হয়েছিল, এখন যা বাবা করে একটা অবস্থায় চলে এসেছে। নামই শুনতে চাইছে না, কথাই শুনতে চাইছে না, কথাই শুনতে চাইছে না। অন্যান্য গ্রাম বাংলায় তারা কাজ করেছে, যেখানে সেখানে কাজের জোরে বা পার্টি সংগঠনের জোরে বেরিয়ে আসতে পারে। কিন্তু আমি একটা দেখছি, একটা এডুকেটেড ক্লাস যারা আছে, যারা শিক্ষিতই আছে, তার মধ্যে অল্প শিক্ষিত আছে, আজকাল তো আবার খুব শিক্ষিত বেশি পাওয়া যায় না, অল্প শিক্ষিত থেকে আরম্ভ করে উচ্চ শিক্ষিত সবাই কিন্তু ভীষণ ক্ষিপ্ত, ভীষণ ভয়ানক। মানে এত রাগ আমি অনেক বছরে দেখিনি। আমি এমার্জেন্সি যখন শেষের দিকে রাগ দেখেছি, কিন্তু অত রাগ ছিল না, অত রাগ ছিল না, বাংলায় অন্তত অত রাগ ছিল না। সেই ক্ষোভ প্রকাশেই আপনারা দেখলেন যে জনতা পার্টি আর বামফ্রন্ট যা ক্যান্ডিডেট দিয়েছিল সবাই জিতে বেরিয়ে গেল। হ্যাঁ, আমি বর্ধমানের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ছিল, যে ভদ্রলোক জিতলেন, তিনিও আমাকে বললেন, ও মশাই জিতলাম কি করে, আমাকে জিজ্ঞেস করছেন আমি জিতলাম কি করে। সেরকম একটা অবস্থা। কেন, লোকে যখন রেগে যায় তখন রাগ প্রকাশ করে। এখন ব্যাপারটা একটু বাংলায় একটু কমপ্লিকেশন থাকে। বাংলায় আহ, ধরে নেওয়া যায় যে 30% মুসলিম ভোট আগে 3 ভাগে ভাগ ছিল। হুম, একটা ভাগ কংগ্রেসকে তারা দিত মধ্য বাংলায়, মুর্শিদাবাদ মালদায় তাদের একটা মাধা সিট ছিল। হুম। আর আরেকটি অংশ বামফ্রন্টকে দিত, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বামফ্রন্টকে দিত তারা। আর তৃণমূল আসার পরে তৃণমূলের ওপরও অনেক কটি গেল। এখন তর্কের খাতির আমরা বলি যে 30-এর মধ্যে যদি আপনার 70% ভোট দিয়ে থাকে, তবে প্র্যাকটিক্যাল নাম্বারে প্রায় 19-20 দাঁড়াচ্ছে, তাই না? 30 ভোটার্স আর মুসলিম, তার মধ্যে যদি 19-20% 68 ঠিক। 70 হচ্ছে, তো 19-20-তে গিয়ে দাঁড়াচ্ছে। তো 20 যদি হয়, 20 জন, তর্কের খাতিরে বলছি যে মুসলিম ভোটার 20 জনই যে তৃণমূলের ক্যান্ডিডেটকে দিয়েছে তা নয়, কিন্তু তারা বড় অংশ কিন্তু তারা তৃণমূলকে দিয়েছে এই জন্যেই যে আহ, একমাত্র তৃণমূল বিজেপিকে ঠেকাতে পারবে, এই বিশ্বাস, ঠিক ঠিক। এই বিশ্বাসে দিয়েছে। আচ্ছা, এরপরে আসা যাক আপনার অন্য ভোটিং ব্লকে। অন্য ভোটিং ব্লকের মধ্যে দেখবেন মহিলাদের মধ্যে একটা আহ, বড় অংশ মমতা ব্যানার্জির পক্ষে আছে। বিভিন্ন সেন্টিমেন্টাল কারণ, বিভিন্ন কারণে আছে, তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি করেছেন, সেখানে একটা বড় অংশ সাপোর্টে আছে। কিন্তু আমি যে ক্লাসটির কথা বললাম, এখন এখন আন্দাজ করতে পারছেন, আমি একসময় তো এই রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক ছিলাম, হ্যাঁ। দুটো ইলেকশন চালিয়েছি। কিন্তু সে তো অনেক দিন আগে। হুম। ইলেকশন, ইলেকশন কি করে চলে, কি করে চালানো যায় এগুলো মোটামুটি জানি, আর ভোটার কি করে অ্যালাইনমেন্ট করে সেগুলো জানি। কিন্তু এখনকার মানে কি মাঠে এক্স্যাক্টলি কি হচ্ছে বলতে পারছি না। তো এইটুকু বলতে পারছি যে এটাকে যদি তর্কের ক্ষেত্রে আমরা ধরে নিই, 1 কোটি থেকে 1.25 কোটি আর আরবান লিটারেট বা আরবান এডুকেটেড ক্লাস, এদের মধ্যে কিন্তু বড় সংখ্যা গত ইলেকশনে, গত রাজ্যের ইলেকশনে, মানে 21 ইলেকশনে তারা কিন্তু টিএমসির পক্ষে ভোট দিয়েছে। আমাকে কত লোক এসে বলে গেল, একটা কথা তখন বলতো, শুনতে খারাপ লাগতো টিএমসির, আমি তখন টিএমসির ধারে কাছেও নেই, বলতো মুখে রুমাল চেপে ওর তো ওকে ভোট দিয়ে এলাম। মুখে রুমাল চেপে মানে আমরা চাই না দিতে, কিন্তু
ওই দের ইজ নো অল্টারনেটিভ, টিনা ফ্যাক্টর, দের ইজ নো অল্টারনেটিভ। হ্যাঁ, তো এই টিনা ফ্যাক্টরে বিজেপিকে ঠেকাতে গেলে এটা করতে হবে। এই পুরোটাই মিলে একটা অ্যান্টি বিজেপি হাওয়ার উপর চলে। যদি দেখেন এই আহ, যেগুলো তার নিজের স্কিমের জন্য যে সাপোর্ট পেয়েছে সেগুলো বাদ দিলে, সেই অংশটুকু বাদ দিলে বাকিটা আমি যেটা দেখালাম তাতে অনেকখানি বিজেপি বিরোধিতার এতে করেছে। এখন ইস্যুস উইল চেঞ্জ, ইস্যুস উইল চেঞ্জ একটা বছরে। এক হচ্ছে এমনকি যারা সেকুলার বাঙালি, ধর্মনিরপেক্ষ বাঙালি, তাদের মধ্যে একটা অংশ কিন্তু এর উপরে বাংলাদেশ নিয়ে খুব ক্ষেপে আছে, বাংলাদেশ নিয়ে খুব রেগে যাচ্ছে। তারা হঠাৎ হঠাৎ এমন কথাবার্তা বলছে যে শুনে মনে হয় তারা বোধহয় সাম্প্রদায়িকের দিকে চলে যাচ্ছে। এটা দুঃখজনক হলেও সত্যি। এক। দুই হচ্ছে আহ এই যে রাগটা বললাম আমি, রাগের ক্ষোভের কথা বললাম, যারা রাস্তায় বেরিয়ে এসেছিল 14ই অগাস্টের রাতে, হুম, হ্যাঁ, অভূতপূর্ব একটা দৃশ্য। হ্যাঁ, আমি অভূতপূর্ব টিএমসির সত্যি। এমপি, হ্যাঁ। আমি টিএমসির এমপি হয়েও না বেরিয়ে পারলাম না। আমি হুম, অফকোর্স বাইরে বা পাবলিসিটি দিইনি এসব, আর আমাকে খুব বেশি লোক চেনেও না, আমি সেজন্য লোকের মধ্যে দাঁড়ালে খুব একটা এই কোনো হয়নি। আমি তো মদন মিত্র নই রে বাবা, তো যে সবাই চেনে। আমি যা দেখলাম এটা গায়ে কাঁটা দেওয়ার মতো, গায়ে কাঁটা দেওয়া মতো। আমি সেদিনই ভাবলাম যে এই মানুষের পাশে দাঁড়িয়ে পদত্যাগ করে নি। তো দেখলাম না, আমি যে বলেছি আহ, নেতৃত্বের খবর দিয়েছি, যেটা বলেছি আপনি এটা করুন ওটা করুন, মানে সরকারের যেগুলো করা উচিত দেখি করে কিনা। তো এই আহ, তখন আমি দেখছিলাম যে কিছু করে কিনা, সেই জন্য আর কটা দিন আবার আহ, দিতে হলো। কিন্তু যাই হোক, মানুষ ভীষণ রেগে আছে, এটা মেনে নিতে হবে। যে সবই যে প্রেস রাগাচ্ছে এটা ঠিক সত্যি কথা নয়। হ্যাঁ, প্রেস তুলে ধরছে, প্রেস তুলে ধরছে, সন্দেশখালীকেও তুলে ধরেছে, বক্তুকেও তুলে ধরেছে। আরে বাবা, ওর ভয়ে খুন খাবারই হলে তুলে ধরবে না, তা কি করবে? হুম, তো এটা নিয়েও তারা তুলে ধরেছে। কিন্তু আহ এতে পরিণতি কোথায় হয় সেটা গিয়ে বোঝা যাবে, সেটা গিয়ে বোঝা যাবে, আর একটু এগিয়ে বুঝতে পারবো আমরা। এই মুহূর্তে আপনার- বলা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ, আহ, আমরা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনি রাজনৈতিক অভিজ্ঞতার কথা তো বললেন, আমি একদম সব শেষে একদম এই যে ঘটনাটার একটা সামাজিক অভিঘাত, মানে গ্রামে গঞ্জে মানুষের, বিশেষ করে মফস্বল শহরেও অনেক দরিদ্র মানুষের কাছে সরকারি স্কুল বা সরকার পোষিত স্কুল ছাড়া কোনো বিকল্প কোনো বাচ্চাদের পাঠাবার মতো তাদের আর্থিক ক্ষমতার নিরিখে কোনো বিকল্প জায়গা নেই। তো এই যে একটা বিপুল যে অভিঘাত তৈরি হলো এই প্যানেল বাতিল হয়ে যাওয়ার ফলে, এই হুম, পরিস্থিতিটা আপনি যদি একটু সংক্ষেপে, আমাদের প্রায় সময় শেষ হয়ে এসেছে, 1 ঘন্টা, আপনি যদি বলেন না এই সামাজিক। ওটা কিছু আহ, মানে সংখ্যা, আহ, স্কুল শিক্ষকের এগুলো তো উচ্চ মানে হায়ার লেভেলে, মানে হাই নাইন লেভেলে। টেন ইলেভেন। হ্যাঁ, হ্যাঁ। 9, 10, 11-এ যত সংখ্যায় টিচার আছে বা থাকার কথা, হুম, সেই তুলনায় কিন্তু 25,000 খুব একটা বেশি বড় অঙ্ক নয়। কেন, এরা আচ্ছা, লাখে যাচ্ছে, লাখে আচ্ছা, যাচ্ছে। আচ্ছা। এর সিম্বলিজম ইজ মোর ইম্পর্টেন্ট, এর সিম্বলিক ভ্যালুটা মোর ইম্পর্টেন্ট। যে এই এত এই সংখ্যা বেরিয়ে গেলে ক্ষতি তো হবেই, কিন্তু যে একটা পুরো স্কুল সিস্টেম ভেঙে পড়বে বলে আমার মনে হয় না। কেন, দের আর সিস্টেমস, অন্তত আমার ধারণা, আমার লাস্ট যখন একবার এই করেছিলাম তখন দেখেছিলাম প্রায় লাখের ঘরে পৌঁছে যাচ্ছে। হম তো তাই যদি হয়, টিচার্স তাদের বড় অংশ হায়ার ক্লাসে পড়াচ্ছে, একটা বড় অংশ তার মধ্যে পুরোপুরি ভেঙে যাওয়ার মতন অবস্থা নয়, কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই অপ্রয়োজনীয় ছিল জিনিসটা। কোনো দরকার ছিল না এটা করার, আর কি। এটাই বলার চেষ্টা করছি যে 21-এ বারবার করে বলেছিলাম যে এটাকে প্লিজ কিছু একটা করুন, কিন্তু 21-22-এ বারবার করে বলেছিলাম। আমি ছোট্ট বলিনি, প্রশ্ন, তাছাড়া করতে। হ্যাঁ, আপনারা বললেন কিন্তু করা হ্যাঁ। হলো না কেন বলে আপনার মনে হয়? যে করার ইচ্ছেটা হলো না কেন?
আমি বুঝতে পারছি না এটা এই পরে গিয়ে এরকম একটা অবস্থা পরিস্থিতিতে ফুটে উঠবে সেটা বোঝার মতন ক্ষমতা কিন্তু ওদের আছে। হুম। কিন্তু ওই ধরে নেয় যে আমি আগের থেকে যেটা বললাম যে এই যে আহ, কত 4টে বাই ইলেকশন হলো, তারপরে এই আপনার আরজি করার পরে 4টে বাই ইলেকশনে কোনো প্রভাব কিন্তু পড়েনি। আপনি লক্ষ্য করে দেখুন। একদমই একদমই ঠিক। অফকোর্স, হ্যাঁ, 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 ঠিকই বলেছেন। কোনো, হ্যাঁ, 4টে না 7টা হয়েছিল বোধহয়, কোনো প্রভাব পড়েনি। হুম। এইটা কিন্তু একটা, অফকোর্স এবার আমি সিটগুলো দেখলে বুঝতে পারবেন কেন প্রভাব পড়েনি। সিটগুলোর মধ্যে অনেক কটা সিট তাদের পাকা সিট। শহরাঞ্চলে মাত্র একটা সিট ছিল, নৈহাটি। নৈহাটি। হুম। হ্যাঁ, নৈহাটিতে সেরকম কোনো প্রভাব পড়েনি, কারণ নৈহাটিতে পার্টি একেবারে ঝাঁপিয়ে পড়েছিল, চাকরি বাড়ি করেছে। বাড়ি গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। হুম। এখন শহর শহরতলি মিলিয়ে কতখানি এর প্রভাব হবে এগুলোই বোঝা যায়। কিন্তু লোকের মধ্যে ক্ষোভটা বাড়ানো শুধু শুধু। হুম। এই এরপরে তো রেশন সিস্টেম নিয়ে ওই যখন কেলেঙ্কারি গুলো বেরোবে, তারপর যদি আবার ওই প্রাইমারি স্কুল টিচারদের ব্যাপারটা ধরে, হ্যাঁ, সেটাও আছে তবে এর মধ্যে। হ্যাঁ সেটাও আছে। এই কমপ্লিকেশন বেড়েই যাচ্ছে, খালি বেড়ে যাচ্ছে, কমছে না। একটা সরকারের 10-15 বছর চাকরি মেয়াদ থাকলে কিছু পাপের বোঝা জমে যায়। সব সরকারে দেখেছি আমি, সব সরকারে দেখেছি। হুম। এই আপকে দেখলেন না, ধোয়া তুলসী পাতা একেবারে, গঙ্গা জল থেকে যমুনার জল থেকে ধুয়ে তুলসী পাতা সব বসলো। ঠিকই। তারপরে যা রটে তার কিছু তো বটে রে বাবা। হুম। আপ কোন অবস্থায় দাঁড়িয়েছে, কোথার থেকে টাকা পাচ্ছে? পাঞ্জাবে চলে যেতে, গুজরাটে চলে যেতে, মহারাষ্ট্রে চলে যেতে, সব জায়গায় গিয়ে লড়াই করতে। টাকা লাগে না পলিটিক্সে? হুম। এখনো সত্যবান যুধিষ্ঠির দুর্যোধন কোথার থেকে টাকাটা পাচ্ছে? একটা হুম। প্রশ্ন উঠতে আরম্ভ করলো। গোয়াতে গিয়ে ফাইট করছে, মানে কোনো স্টেট বাকি নেই, কিন্তু তার জন্য কোনো স্টেটে ঢুকতে গেলে ক্যাশ লাগে, বড় ক্যাশ লাগে, টাকা লাগে। সে টাকাটা আসছিল কোত্থেকে? একটা সোর্স ধরে নেওয়া যায় যে কেসে ফাঁসিয়েছে, সেই কেসের থেকে এসছে। মানে মোদ্দা কথা হলো, গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা ধরে আমি দেখলাম চোখের সামনে কয়েক বছর পরে বকে যেতে, মানে আমাদের ভাষায় বকে যেতে, ওদের ভাষায় ম্যাচিউরিটি অর্জন করা, আমাদের ভাষায় বকে যাওয়া। তো এখানে একেবারে ওই অবস্থায় চলে এসছে লাস্ট, মানে সেই অবস্থায় যেখানে প্রত্যেকজন পাড়ায় পাড়ায় খেপে আছে। হুম। যে বল্টু আহ, একটা টালির ঘরে থাকতো, বল্টু 3.5 তলা বাড়ি বানিয়ে দিচ্ছে প্রত্যেক জায়গায়। হুম। এটা এটা ওটা লোকে লাগছে, লাগছে। আর এটা হচ্ছে, আই উইল নট সে দ্যাট দিস ইজ দ্য লাস্ট স্ট্র অন দ্য ক্যামেলস ব্যাক, সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, বাট ইট ইজ ওয়ান মেজর স্ট্র অন দ্য ক্যামেলস ব্যাক। চমৎকার। অ্যান্ড দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, মানে আমার বারবার যে মানে হ্যাঁ। আক্ষেপ প্রশাসক হিসেবে, দিস কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, দিস কুড হ্যাভ বিন ট্যাকেলড ইন টাইম। সেটাই করেনি তারা, সেটাই করেনি। ধন্যবাদ জয়দা, আপনি খুব সুন্দর আজকে আমাদের একটা বিশ্লেষণ উপহার দিলেন। আপনাকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছেও আমাদের একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই লিখবেন। এবং আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সঙ্গে একটা ছোট্ট আবেদন থাকবে, যদি আপনারা মনে করেন যে এই ধরনের অনুষ্ঠান আমাদের আরো বেশি করা উচিত, তাহলে অবশ্যই সেটা লিখবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। সবাইকে নমস্কার।